বাড়িওয়ালা, সাদিয়া শওকত বাবলি। পর্ব শেষ। ভালো ছেলে পেলে ওর বাপ মা তোকে পাত্তা দিবে না, মাথায় রাখিস। তখন তোর সামনে থেকে অন্য কেউ তিশাকে বিয়ে করে নিয়ে চলে যাবে, আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। সায়ান চুপ করে শুনল সামিরার বলা প্রতিটি কথা। একটা কথাও মিথ্যা বলেনি মেয়েটা। মুখটা চুপসে গেল, ছেলেটার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। তিশাকে অন্য কেউ নিয়ে চলে যাবে? না না, সায়ান বেঁচে থাকতে কখনো হতে পারে না। তিশাকে ছাড়া সায়ান বাঁচবে কি করে? সায়ান দ্রুত দৌড়ে গেল রান্নাঘরের পানে। সুলতানা বেগম সেখানেই সকালের নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ এই সাজ সকালে ছেলেকে হন্তদন্ত হয়ে রান্নাঘর ঢুকতে দেখে ভ্রু কুঁচকালেন তিনি। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, সমস্যা কি? এভাবে ছুটছিস কেন? সায়ান সময় নিল না বেশি। কোনো ইতিউতি না করে সরাসরিই বলল, আমি বিয়ে করব মা। সুলতানা বেগম চমকালেন। এই সকাল সকাল তার ছেলের মাথা খারাপ হলো নাকি? কি বলছে এসব? যে ছেলেকে বিয়ের কথা বলতে বলতে হতাশ হয়ে গিয়েছেন তিনি, সেই ছেলে আজ নিজে থেকে বলছে বিয়ে করবে। সুলতানা বেগম হাত উঁচিয়ে ছেলের কপাল গাল ছুঁয়ে দেখলেন। বিস্মিত কণ্ঠে বললেন, তুই কি অসুস্থ বাবা? জ্বর টর এসেছে? সায়ান বিরক্ত হলো মায়ের কথায়। সে কি বলল আর তার মা কি বলছে? বিরক্তিতে নাক মুখ কুঁচকে ছেলেটা বলল, আমি কি বলছি আর তুমি কি বলছো? আমি বিয়ে করব মা। সুলতানা বেগম ছেলের কথায় আবারও অবাক হলেন। অবাক সুরেই বললেন, যে ছেলেকে বিয়ের কথা বলতে বলতে হাঁপিয়ে আমি, সেই ছেলে কিনা আজ নিজে থেকে বলছে বিয়ে করবে? আমি ঠিক শুনছি তো নাকি ভুল? কেউ চিমটি কাটতো আমাকে। স্বামীরাও ততক্ষণে এসে দাঁড়িয়েছে রান্নাঘরে। হাত বাড়িয়ে মায়ের হাতে স্বল্প বল প্রয়োগে একটা চিমটি কেটে বলল, তুমি একদম ঠিক শুনেছ মা। তোমার ছেলে বিয়ে পাগলা হয়ে গেছে। সুলতানা বেগমের এবার বিশ্বাস হলো ছেলের কথা। ওষ্ঠ প্রসারিত করে হাসলেন তিনি। যাক, এতদিন পরে তার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে। এবার ঘরে বউ আসবে, তার একজন সঙ্গী হবে। নয়তো ছেলে মেয়ে দুটো তো তাকে সারাদিন পাত্তাই দেয় না। একটা পড়ে থাকে অফিসে আর অন্যটা দিনের অর্ধভাগ কলেজে, বাকি অর্ধভাগ মোবাইল নিয়ে। সুলতানা বেগম উৎফুল্ল হয়ে বললেন, আজই তোর বাবার সাথে কথা বলে পাত্রী দেখার ব্যবস্থা করছি। সায়ান চোখ তুলে মায়ের পানে তাকালো। কিছুটা লাজুক সুরে বলল, তোমাকে আর কষ্ট করে পাত্রী দেখতে হবে না। পাত্রী আমি ঠিক করে রেখেছি, তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো। সুলতানা বেগম দ্বিতীয় দফায় চমকালেন। আজ যেন তার শুধু চমকানোর দিন। যে ছেলেকে কিছুদিন আগে পর্যন্ত বিয়ের নাম শুনলেও গর্জে উঠত, সেই ছেলে আজ কিনা বলছে পাত্রী ঠিক করে রেখেছে। সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? সুলতানা বেগম নিজের চকিত ভাব ধরে রেখেই বললেন, কে সে? স্বামীরা ঠোঁট টিপে হাসল। সায়ানকে একটু ঠেস দিয়ে সুলতানা বেগমকে বলল, আহমা, তুমি এত দিনেও বুঝতে পারলে না? তোমার ছেলের চোখ যে নিচের তলার বাসিন্দাদের উপরে ঘুরছে। সুলতানা বেগম ঘাড় ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে। কপালে ভাঁজ ফেলে বললেন, মানে? মানে তোমার ছেলের হৃদয় নিচের তলার ভাড়াটিয়া তিশার উপরে গিয়ে থমকে গেছে। তোমার ছেলে তোমার নাকের ডগায় বসে বসে এতদিন ধরে প্রেম করছে তিশার সাথে। একদিনে আর কত চমক হজম করবেন সুলতানা বেগম? একের পর এক বিস্ময়কর তথ্য উন্মুক্ত হচ্ছে তার সম্মুখে। তার এই বদরাগী কাঠখোট্টা নিরামিষ ছেলে কিনা প্রেম করছে। তিশার মতো মেয়ে একে কি দেখে পছন্দ করল? নিজেকে সামলে নিলেন সুলতানা বেগম। হাজার হলেও তার ছেলে তো সায়ান। আর তিশাকেও আগে থেকেই পছন্দ তার। একবার ভেবেও ছিলেন মেয়েটাকে নিজের পুত্রের বউ করে আনার কথা তুলবেন, কিন্তু ছেলের ভয়ে আর বলেননি। বলা তো যায় না, এ কথা শুনে তার বদরাগী ছেলে আবার কি প্রতিক্রিয়া দেয়। যাক, ছেলেটা অবশেষে তার পছন্দের স্থানে গিয়ে ঠেকেছে।
সুলতানা বেগম ওষ্ঠ প্রসারিত করলেন, প্রফুল্লতা নিয়েই বললেন, মেয়েটাকে আমার ভারী পছন্দ, কিন্তু সায়ান আবার পছন্দ করে কিনা তাই তো আমি ভেবেছিলাম আকাশের বউ করে আনব, কিন্তু না, এখন দেখছি আমার ছেলে আমার পছন্দের স্থানে গিয়েই ঠেকেছে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, কটমট করে বলল, বাহ মা, তুমি তোমার নিজের ছেলের প্রেমিকাকে অন্য ছেলের হাতে তুলে দেওয়ার পায়তারা করছিলে, তোমাকে তো নোবেল দেওয়া উচিত। স্বামীরা ওষ্ঠ বাঁকালো, কণ্ঠে বিচক্ষণতার ভাব ফুটিয়ে তুলে বলল, দেখছিস ভাইয়া কি বলেছিলাম আমি। সুলতানা বেগম আমতা আমতা করলেন, ইতস্তত করে বললেন, আহ, রাগ করছিস কেন? আমি ভেবেছিলাম আকাশের বউ করে আনবো, আনিনি তো। তোর বাবা ঘুম থেকে উঠলেই তার সাথে এ বিষয়ে কথা বলবো, তারপর তিশাদের বাসায় যাব। সায়ান আর কথা বাড়ালো না, এমনিও তার অফিসের সময় হয়ে গিয়েছে, এখন তৈরি হয়ে অফিসে যাওয়া প্রয়োজন, তারপর ফিরে এসে না হয় বাকিটা দেখা যাবে। 28। তিশাকে ঘিরে বসার কক্ষেই বসে রয়েছেন রাজীব সাহেব এবং ঝুমা বেগম। দুজনের চোখেই তীক্ষ্ণতা, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, মেয়েটার অনাব্রত ঢোক গিলছে একের পর এক। একটু আগে সায়ান যে কাণ্ড ঘটিয়ে গেছে, এরপর রাজীব সাহেব না তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে কে জানে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অবশেষে মুখ খুললেন রাজীব সাহেব, থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, বাড়িওয়ালার ছেলে সায়ানের সাথে তোমার কি সম্পর্ক? তিশা এতক্ষণ এই প্রশ্নটার ভয়ই পাচ্ছিল, এখন সে কি উত্তর দিবে? সে কি বলে দিবে সায়ানের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে? তারা দুজন দুজনকে ভালোবাসে। বাবা মায়ের সম্মুখে এমন কথা কি সরাসরি বলা যায়? আমতা আমতা শুরু করল তিশা, ঢোক গিলে কিছু বলবে তার আগেই ঘরের কলিং বেলটা বেজে উঠল। ঝুমা বেগম মেয়ের পানে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে গেলেন, পা চালিয়ে গিয়ে খুললেন দরজাটা। সাথে সাথেই চোখের সম্মুখে দৃশ্যমান হল সায়ানের বাবা সাবিত সাহেব এবং সুলতানা বেগম। সাবিত সাহেব লোকটা বোধহয় ঘুম থেকে উঠেই চলে এসেছেন এখানে, চোখ মুখে এখনো ফুলো ফুলো ভাব। ঝুমা বেগম মনে মনে কিঞ্চিত বিরক্ত হলেন, এর ছেলে একটু আগে ঘুম থেকে উঠে ছুটে এসে তার মেয়েকে জড়িয়ে টরিয়ে ধরে একদম নাস্তানাবুদ করে গেছেন, আর এখন এসেছেন নিজে, সেও ঘুম থেকে উঠেই এসেছেন। ঝুমা বেগমকে দেখেই সাবিত সাহেব এক গাল হাসলেন, ভিতরে ঢুকতে ঢুকতে বললেন, তাড়াহুড়োতে মিষ্টি টিষ্টি আনিনি, ভাবলাম ছেলে যা করেছে তাতে আগে আপনাদের সাথে কথা বলা জরুরি, তারপর না হয় মিষ্টি আনা যাবে। থামলেন সাবিত সাহেব, এগিয়ে গিয়ে সোফায় রাজীব সাহেবের সম্মুখে বসে বললেন, একটু আগে কি হয়েছে আমি সবটা শুনেছি সায়ানের মুখ থেকেই। ছেলেটা আমার একটু পাগলাটে ধাঁচের, ওর ব্যবহারে কিছু মনে করবেন না। রাজীব সাহেব মনে তো করেছেন অনেক কিছু, একজন ব্যক্তির সম্মুখে একটা ছেলে ছুটে এসে তার মেয়েকে জড়িয়ে ধরবে আর সে কিছুই মনে করবে না, এমনটা হওয়া তো আর সম্ভব নয়। তবুও রাজীব সাহেব বললেন না কিছুই। এখানে একে তো তারা ভাড়াটিয়া, তার উপর স্থানীয় নয়, পরে বাড়িওয়ালার সাথে ঝামেলা করে দেখা যাবে ঢাকায় থাকাই দায় হয়ে পড়েছে তার। রাজীব সাহেব মনের ক্ষোভ চেপে রেখেই নরম কণ্ঠে বললেন, বয়স অল্প তো, তবে এ ধরনের কাজ কর্ম ঠিক নয়। আমি সায়ানকে বুঝদার ভেবেছিলাম। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন সাবিন সাহেব, কিছুটা ইতস্তত করে বললেন, ওর ব্যবহারে কিছু মনে করবেন না, আসলে ওরা দুজন দুজনকে ভালোবাসে, আজই জানালো আমাদের কথাটা। আর তাছাড়া আমার এবং আমার স্ত্রীও আপনার বড় মেয়েটাকে ভারী পছন্দ। আপনারা যদি রাজি থাকেন তবে আমি আপনার বড় মেয়েটাকে আমার ছেলের বউ করে নিতে চাই। রাজীব সাহেবের হৃদয় এবার নরম হলো একটু, সে আগে থেকেই এমন কিছু ধারণা করেছিলেন, কিন্তু এই ছেলে তার মেয়েকে বিয়ে করবে কিনা সে বিষয়ে অনিশ্চিত ছিলেন বলেই মেয়ের উপরে কিছুটা ক্ষেপেছিলেন।
সায়ানের বাবার ঢাকায় বাড়ি আছে 2-3টা, যা পরবর্তীতে তার হবে। সায়ান ভালো চাকরি করে, দেখতে শুনতেও বেশ ভালো। এমন এক ছেলে পাওয়া তাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ যোগ্যতা রাখে না। সেখানে এমন এক প্রস্তাবে খুশি হলেন রাজীব সাহেব। ওষ্ঠ প্রসারিত করে বললেন, এ তো আমার সৌভাগ্য। সায়ানের মতো একটা ছেলে পাওয়া এ যুগে মেলাভার। সুলতানা বেগম হাসলেন, বেশ উৎফুল্ল হয়ে বললেন, তাহলে এখন থেকে আমরা বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক থেকে বেআইন বনে গেলাম। 29। সময় গতিশীল। সে নিজের গতিতে বয়ে চলে, কাউকে তোয়াক্কা না করে। এরই মধ্যে কেটে গেল বেশ কিছুদিন। সময়ের স্রোতে দুই পরিবার রাজি করিয়ে বেশ ধুমধামের সাথে আজ তিশা এবং সায়ানের বিয়ে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিশা বসে রয়েছে সায়ানের ঘরে। পুরো ঘরটা কাঁচা ফুলের সাহায্যে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। 1 হাত লম্বা ঘোমটায় আবৃত মেয়েটার মুখ মণ্ডল। এই ঘরে বসে থাকতে কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তিশার ভিতরে। কেমন লজ্জা, ভয়, সংকোচ ঘিরে রেখেছে তাকে। তিশার ভাবনার মধ্যেই কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকল সায়ান। দরজাটা আবার আটকে দিয়ে এগিয়ে গেল তিশার পানে। মেয়েটা হাঁসফাঁস করে উঠল। ভিতরের সংকোচবোধ যেন আরো বাড়ল। কই, আগে তো তার সাথে এমন হয়নি, তাহলে আজ কেন হচ্ছে? আজ তাদের বাসর রাত, তাই হয়তো। তিশা তবুও নিজেকে সামলাল। ভাবি চাচিদের শেখানো বুলি স্মরণ করে সালাম করল সায়ানকে। সায়ান তিশার সালাম গ্রহণ করল। এগিয়ে গিয়ে বসল তিশার পাশে। আলতো হাতে টেনে তুলল মেয়েটার ঘোমটাটা। তিশা মাথা নুইয়ে রেখেছে। ওষ্ঠ কামড়ে হাসল সায়ান। হাত বাড়িয়ে ধরল তিশার থুতনি। একটু বল প্রয়োগে মেয়েটার মুখটা উপরে তুলে ধরল। তিশা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল, সাথে সাথে মুগ্ধ হল সায়ান। মোহিত কণ্ঠে বলল, আমার ঘরে চাঁদ নেমে এলো দেখছি। তিশা লজ্জা পেল। মাথাটা আবার নুইয়ে ফেলল সে। সায়ান হাসল কিঞ্চিত, অতঃপর বলল, যাও তাড়াতাড়ি এই ভারী গহনা আর শাড়ি বদলে ফ্রেশ হয়ে এসো। এগুলো পরে আর তোমাকে থাকতে হবে না। তিশাও মেনে নিল সায়ানের কথা। এই বিয়ের ভারী পোশাক আর মেকআপে বড্ড অস্বস্তি লাগছিল তার। আবার সায়ান কক্ষে না আসা অবধি জামা কাপড়ও পাল্টাতে পারছিল না। তিশা ধীরে সুস্থে নামল বিছানা থেকে। অতঃপর একটা সুতি 3 পিস নিয়ে চলে গেল ওয়াশরুমে। সায়ানও আর দেরি করল না। নিজের বিয়ের পোশাক সে বদলে নিল কক্ষেই। সায়ানও আর দেরি করল না। নিজের বিয়ের পোশাক সে বদলে নিল কক্ষেই। তিশা প্রায় মিনিট 15 পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সায়ন তাকালো সেদিকে, থমকে গেল যেন। মুগ্ধ হলো তার চোখ জোড়া। মেকআপহীন কি স্নিগ্ধ লাগছে মেয়েটার চোখ মুখ। এতক্ষণ এত সাজগোজের তুলনায় এই মুহূর্তে তিশাকে অধিক সুন্দর লাগছে। সায়ান ধীর গতিতে হেঁটে গেল নিজের সদ্য বিয়ে হওয়া স্ত্রীর পানে। 2 হাতে আলতোভাবে নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে। কাঁধে থুতনি রেখে বলল, অবশেষে তুমি আমার। তিশা লাজে রাঙা হল। লাজুক হেসে মিনমিনিয়ে বলল, আর আপনিও আমার। সায়ান আরো গাঢ় ভাবে নিজের সাথে জড়িয়ে নিল তিশাকে। মিহি কণ্ঠে বলল, আর কতকাল আপনি আপনি করবে বলো তো? এবার তো তুমি করে বলা শুরু করো। কিন্তু আপনি আমার বড়। তিশার নরম কণ্ঠস্বর। সায়ান ছেড়ে দিল তাকে। অতঃপর মেয়েটার মুখ পানে তাকিয়ে বলল, সাথে আমি তোমার স্বামীও। স্বামী শব্দটা যেন শিহরণ তুলল তিশার সর্বাঙ্গ জুড়ে। এতদিন যে পুরুষ তার প্রেমিক ছিল, যে পুরুষকে পাওয়ার স্বপ্ন সে সর্বদা দেখত, আজ সেই পুরুষ তার স্বামী, একান্ত ব্যক্তিগত মানুষ। তিশা মাথা নুইয়ে ফেলল। ওষ্ঠ ফাঁকা করল কিছু বলার উদ্দেশ্য, কিন্তু তার আগেই সায়ান তাকে কোলে তুলে নিল, শুইয়ে দিল বিছানায়। অতঃপর নিজেও শুয়ে পড়ল স্ত্রীর পাশে। তিশার লজ্জা বাড়ল। একটু সরে গেল সে সায়ানের কাছ থেকে। সাথে সাথেই ছেলেটা হাত বাড়িয়ে চেপে ধরল তিশার কোমর। টেনে নিল নিজের নিকট।
বুকের সাথে মিশিয়ে আলতোভাবে চুমু খেল তিশার কপালে। মেয়েটা যেন শিউরে উঠল। সায়ানের আকস্মিক এমন স্পর্শে লজ্জা সংকোচ ভয় ঘিরে ধরল মেয়েটাকে। ঢোক গিলল তিশা। আমতা আমতা করে বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সায়ান এবার শব্দ করে চুমু খেল তিশার গালে। ঘোর লাগা কণ্ঠে বলল, এখনো বাঁশরি শুরু করতে পারলাম না, এর মধ্যে তোমার ঘুম পাচ্ছে? তিশা উত্তর দিল না কোনো। ঘুমের ভান ধরে ঘাপটি মেরে পড়ে রইল সায়ানের বক্ষে। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা, নিজেকে নিয়ন্ত্রণ করল সে। হয়তো সত্যিই তিশার ঘুম পাচ্ছে। আজ বিয়ে বিয়ে করে সারাদিন কম ধকল তো গেল না মেয়েটার উপর থেকে। দুজন দুজনের কাছাকাছি আসার সময় হহুত পড়ে আছে। আজ না হয় মেয়েটাকে ঘুমাতে দেওয়া যাক একটু। সায়ান আবার চুমু খেল তিশার কপালে, অতঃপর নিজেও চোখ দুটো বন্ধ করে নিল ঘুমানোর উদ্দেশ্যে। 30। ভোরের আলো ফুটেছে। রাতের আধার কেটে চারদিকটা ভরে উঠেছে সূর্যের আলোয়। তিশার ঘুম ভাঙল মাত্রই। ঘুম ভেঙে একটু নড়েচড়ে উঠতেই মেয়েটা খেয়াল করল তাকে কেউ শক্তপোক্তভাবে জড়িয়ে রেখেছে। তিশা চোখ তুলে তাকালো। চোখের সম্মুখে ভেসে উঠল স্বামীর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী। যে মানুষটাকে এতদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখত, আজ সেই মানুষটা সর্বক্ষণের সঙ্গী। তিশার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল, যেন মুগ্ধ হল তার দৃষ্টি। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল সায়ানের গাল। একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো ছেলেটার কপালে। কিন্তু এখন তাকে উঠতে হবে। সকাল তো কম হলো না। নতুন বউ এত বেলা করে ঘুম ভাঙাটা নিশ্চয়ই দৃষ্টিনন্দন নয়। তিশা কিছুটা সময় নিয়ে নিজেকে সায়ানের বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা চালালো, কিন্তু পারল না। শেষমেশ বাধ্য হয়েই ডাকল, এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, উঠুন এবার। সায়ান নড়েচড়ে উঠল একটু। তিশাকে আরো গাঢ় ভাবে জড়িয়ে ধরল নিজের সাথে। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, ঘুমুতে দাও তিশু, কাল সারা রাত ভালো ঘুম হয়নি আমার। তিশা ভ্রু কুঁচকাল, চোখ ছোট ছোট করে বলল, কেন, কাল সারা রাত কি ঘুম বাদ দিয়ে চোর পাহারা দিতে গিয়েছিলেন নাকি? সায়ান চোখ বন্ধ রেখেই জবাব দিল, না, আমার বউকে পাহারা দিচ্ছিলাম মাঝরাতে উঠে। তোমার ওই ঘুমন্ত মায়াভরা মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ভোর হয়ে গেছে টেরি পাইনি। তিশা কিঞ্চিত লজ্জা পেল, সাথে ভালো লাগায় ছেয়ে গেল তার মন প্রাণ। কতটা ভালোবাসে মানুষটা তাকে। আর একজন নারী কতটা ভাগ্যবতী হলে এমন একজন মানুষ নিজের করে পায়। তিশা আর ওঠার চেষ্টা করল না। চুপ করে শুয়ে রইল সায়ানের বুকের সাথে মিশে। 31। বেলা গড়ালো কিছুটা। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে সকাল 8টা। সায়ান ঘুম থেকে উঠে একদম তৈরি হয়ে নিল। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে হাতে হাতঘড়ি পড়তে পড়তে ডাকল, তিশু তিশু। তিশা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাইরে গিয়েছিল। হঠাৎ সায়ানের ডাক শুনে কক্ষে ছুটে এলো সে। ছেলেটাকে হঠাৎ এভাবে তৈরি হতে দেখে ভ্রু কুঁচকাল তিশা। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আপনি আবার এত সকালে কোথায় যাচ্ছেন? সায়ান এগিয়ে এলো তিশার নিকটে। আলতোভাবে মেয়েটার কপালে একটা চুমু খেয়ে বলল, অফিসে। বর্তমানে অফিসে ভীষণ কাজের চাপ, আগেই তো বলেছিলাম, তার উপর আবার 3 দিন ছুটি নিয়েছি। এর জন্যই অবশ্য এই মুহূর্তে বিয়েটাও করতে চাইছিলাম না। তারপরও যেভাবে হোক হয়ে গেল বিয়েটা। থামল সায়ান, আবার কণ্ঠে কিঞ্চিত কাঠিন্য এঁটে বলল, আকাশ কিন্তু বাড়িতে আছে, আমাদের বিয়ে উপলক্ষে এসেছে। সাবধান, ওর সাথে কোনো কথা বলবে না বা হাসাহাসি করবে না। তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি প্রকাশ করল। সায়ান ওষ্ঠ প্রসারিত করল, অতঃপর আলতোভাবে মেয়েটার ললাটে আরেকটা চুমু খেয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। 32। রাতের আধারে চারদিকটা ছেয়ে গেছে। কৃত্রিম সোডিয়ামের আলোয় ঝলমল করছে পুরো শহরটা। ঘড়ির কাঁটাও জানান দিচ্ছে রাত 11টা। অথচ সায়ান বাড়ি ফিরেনি এখনো।
সবাই রাতের খাবারের পাট চুকিয়ে ঘুমিয়ে পড়লেও তিশা বসে আছে এখনো। আজ বিয়ের প্রথম দিন, তাদের আজই যদি এতটা রাত করে বাড়ি ফিরে। তপ্ত নিঃশ্বাস ফেলল তিশা। ছেলেটাও বা কি করবে? অফিসে কাজের চাপ হয়তো একটু বেশি। তিশার ভাবনার মধ্যেই কলিং বেলটা বেজে উঠল। মেয়েটা এক প্রকার ছুটে গেল দরজার নিকট। হাত উঁচিয়ে খুলে দিল দরজাটা। দরজা খুলতেই সায়ান এবং তিশা মুখোমুখি হল। ওষ্ঠে হাসি ফুটে উঠল সায়ানের। ভিতরে ঢুকেই সে জড়িয়ে ধরল তিশাকে। মিহি কণ্ঠে প্রশ্ন করল, তুমি ঘুমাওনি এখনো? তিশা মিনমিনিয়ে বলল, কি করে ঘুমাবো? আপনি বাসায় ফিরছিলেন না? যান, এখন ফ্রেশ হয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। সায়ান কথা বাড়ালো না। এমনিও সারাদিন অফিসের কাজ সামলাতে সামলাতে শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। এমনি তো কাজের চাপ, তার মধ্যে আবার ছুটির 3 দিনের কাজও জমেছিল। সায়ান ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসল। খাবারের প্লেট নিতে নিতে তিশাকে জিজ্ঞেস করল, তুমি খেয়েছ? তিশা ডানে বামে মাথা নাড়াল। মুখে ছোট করে বলল, না। সায়ান তাকালো তিশার পানে। কপট রাগ দেখিয়ে বলল, এত রাত অবধি না খেয়ে আছো তুমি? তিশা হাত দ্বারা ওনার কোনা কুচকাতে কুচকাতে বলল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সায়ান হাত টেনে তিশাকে বসালো নিজের পাশে। প্লেটে ভাত মাখাতে মাখাতে বলল, এরপর থেকে কখনো আর আমার জন্য না খেয়ে বসে থাকবা না। এমনি তো শুকনো কাঠ, ফু দিলে উড়ে যাবে, তার মধ্যে আবার না খেয়ে বসে থাকে। কথাটা বলে সায়ান আবার তাকালো তিশার মুখ পানে। শাসিয়ে বলল, এখন থেকে প্রয়োজনে আমি আসার আগে একবার খাবে, তারপর আমি আসলে আবার আমার সাথে একবার খাবে। তিশার নাক মুখ কুঁচকে গেল সাথে সাথে। প্রতিবাদ করে বলল, এত খাবো কি করে আমি? সায়ান নিজের প্লেট থেকে এক লোকমা ভাত তুলে ধরল তিশার মুখের সম্মুখে। কোমল কণ্ঠে বলল, তা তখন দেখা যাবে, এখন হা করো তো। তিশা হা করল। সায়ান ছোট ছোট লোকমা তুলে মেয়েটার মুখে পুরে দিল আর সাথে নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে কক্ষে এলো তিশা। বিছানাটা ঠিক করে কেবলই বসল তাতে। এর মধ্যেই উপর থেকে ফুলের বৃষ্টি শুরু হলো। মেয়েটার উপরে সব বকুল ফুল। ফুলের মিষ্টি গন্ধে যেন ভরে উঠেছে পুরো কক্ষটা। হকচকিয়ে উঠল তিশা। এই ফুল কোথা থেকে এলো? তিশা উপরের দিকে তাকালো। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার। সায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঝুড়ি থেকে বকুল ফুল ফেলছে তার উপরে। তিশাকে তাকাতে দেখেই হাসল সায়ান। স্বাভাবিক কণ্ঠেই বলল, সেদিন বলেছিলে না বকুল ফুলের ঘ্রাণ তোমার খুব প্রিয়, তাই আজ তোমাকেই বকুল ফুল দ্বারা ভরিয়ে দিলাম। তিশা ওষ্ঠেও হাসি ফুটে উঠল। এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল সায়ানের পানে। হঠাৎ করেই তার মনে পড়ল সেদিনের কথা। সেদিন কেউ বকুল গাছ থেকে বকুল ফুল তুলে বস্তা ভরে তিশাদের ঘরের সম্মুখে রেখে গিয়েছিল। এ কাজ সায়ানের নয় তো? তিশার হৃদয়ে সন্দেহ জন্মাল। একটু সময় নিয়ে সে সায়ানকে বলল, একটা সত্যি কথা বলুন তো। কি? তিশা চোখ ছোট ছোট করল। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, সেদিন আমার জানালার পাশের বকুল গাছটা থেকে সব বকুল ফুল তুলে বস্তা ভরে আমার বাসার সামনে রেখেছিল কে? সায়ান ফুল রেখে বসল তিশার পাশে। ভাবলেশহীন কণ্ঠে বলল, আমি ছাড়া আর কার এত বড় সাহস আছে? আমার বাড়ির বকুল গাছের ফুল ছিঁড়ে আমারই শখের নারীকে দিবে? হাত পা ভেঙে দিব না ওর। থামল সায়ান, আবার বলল, সেদিন রাতে জানালা থেকে নিচে তাকাতে হঠাৎ চোখ পড়েছিল তোমার জানালায়। দেখেছিলাম তুমি জানালা থেকে হাত বাড়িয়ে বকুল ফুল ধরার আপ্যায়ন চেষ্টা চালাচ্ছ। ভেবেছিল তোমার বকুল চাই, তাই পরের দিন সব বকুল ফুল ছিঁড়ে তোমার সামনে উপস্থিত করেছিলাম। তিশা হাসল। একটু ওষ্ঠ বাঁকিয়ে বলল, তার মানে আমার সেই পাগলা আশিক আপনি? সায়ান মাথা চুলকালো। ছোট করে বলল, হুম। 33।
সময় কেটে যায় যেন চোখের পলকে। এরই মধ্যে কেটে গেল গোটা একটা দিন। সায়ান আজও রাত 11টার দিকেই ফিরল। দরজা খুলতেই চোখের সম্মুখে তিশাকে দেখবে সেই আশা নিয়েই কলিং বেল টিপলেও আজ দরজা খুললেন সুলতানা বেগম। সায়ান ভ্রু কুঁচকাল। তিশা কোথায়? সে কি তাকে রেখেই খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েছে নাকি? সায়ান কিছু জিজ্ঞেস করবে তার আগেই সুলতানা বেগম বললেন, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি খেতে দিচ্ছি। সায়ান ভ্রু কুঁচকে একবার তাকিয়ে দেখল আশেপাশে। আশেপাশে কোথাও তিশাকে দেখা যাচ্ছে না, হয়তো কক্ষে আছে। সায়ান আর সুলতানা বেগমকে কিছু জিজ্ঞেস না করে এগিয়ে গেল কক্ষের পানে। কিন্তু একি তিশা তো কক্ষেও নেই। তাহলে গেল কোথায়? সায়ান কিছুটা সময় নিয়ে ফ্রেশ হলো, অতঃপর বেরিয়ে এলো কক্ষ থেকে। খাবার কক্ষে প্রবেশ করতে করতেই প্রশ্ন করল, মা তিশু কোথায়? খাবার কক্ষে প্রবেশ করতে করতেই প্রশ্ন করল, মা তিশু কোথায়? সুলতানা বেগম স্বাভাবিক কণ্ঠেই জবাব দিলেন, স্বামীরার রুমে মনে হয়। বৌমার শরীরটা তেমন ভালো না। সায়ান চিন্তিত হল, তিশার আবার হঠাৎ কি হলো? সায়ান কিছুটা অস্থির হয়েই শুধাল, কি হয়েছে তিশুর? সন্ধ্যা থেকেই মেয়েটা মাথা ব্যথা বলে ছটফট করছিল। তারপর স্বামীরা এসে ওর রুমে নিয়ে মাথায় মলম লাগিয়ে দিয়েছিল। সায়ান আর খাবার খেতে বসল না। যেভাবে খাবার কক্ষে ঢুকেছিল সেভাবেই কক্ষ থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ালো স্বামীরার কক্ষের সম্মুখে। কক্ষের বন্ধ দরজায় টোকা দিয়ে মৃদু কণ্ঠে ডাকল, স্বামীরা, এই স্বামীরা, দরজা খোল। হঠাৎ ঘুমের মধ্যে দরজায় কারো করাঘাত কর্ণে পৌঁছাতে বিরক্ত হল স্বামীরা। তবে সায়ানের কণ্ঠ শুনে উঠে বসল সে। ঘুম ঢুলু ঢুলু হয়ে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। হাত উঁচিয়ে দরজা খুলে বলল, কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? সায়ান স্বামীরার পাশ থেকে উকি মার অলো কক্ষের ভিতরে। কণ্ঠ কিছুটা স্বাভাবিক রেখে বলল, তিশু কোথায়? স্বামীরা একবার পিছু মুড়ে তাকালো, অতঃপর বলল, ঘুমাচ্ছে। তুলিস না, এখন অনেক কষ্টে ঘুমিয়েছে। সায়ান স্বামীরার পাশ কাটিয়ে ঢুকল কক্ষের ভিতরে। বিছানার পানে যেতে যেতে বলল, তুই আমার রুমে যা। আমি আর তিশা আজ রাতে তোর রুমেই ঘুমাবো। স্বামীরা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, আমি তোমার রুমে যেতে যাব কেন? তুই বরং এক কাজ কর, বাংলা সিনেমার নায়কের মতো বউকে কোলে তুলে নিজের রুমে চলে যা। সায়ান বসল বিছানায়। তিশার মুখ পানে তাকিয়ে বলল, ওকে এখন নাড়াচাড়া দিলেই ঘুম ভেঙে যেতে পারে। একটু আগেই তো তুই বললি অনেক কষ্টে ঘুমিয়েছে। স্বামীরা আর কথা না বাড়ালো না। সত্যিই মেয়েটা মাথায় ব্যথায় ছটফট করেছে অনেকক্ষণ। তারপর একটু ঘুমিয়েছে। এই সময়ে তিশার ঘুমটা ভাঙানো ঠিক হবে না। স্বামীরা সায়ানের পানে তাকিয়ে ভেঙচি কাটল একটা। অতঃপর চুপচাপ বেরিয়ে গেল কক্ষ থেকে। সায়ানও দরজা আটকে আস্তে ধীরে শুয়ে পড়ল তিশার পাশ ঘেঁষে। ওই রাতে তার খাওয়া দাওয়া আর হল না। 34। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে। কক্ষে শুধুমাত্র দেখা মিলছে ড্রিম লাইটের মৃদু আলোর। হঠাৎ এই মাঝরাতেই ঘুম ভেঙে গেল তিশার। নিজেকে বিয়ের পরের প্রতিদিনের ন্যায় আবিষ্কার করল কারো শক্তপোক্ত বাঁধনে। তিশা পাশ ফিরে তাকাল। চোখের সম্মুখে ভেসে উঠল সায়ানের ঘুমন্ত মুখশ্রী। অবাক হল মেয়েটা। সে তো স্বামীরার সাথে স্বামীরার কক্ষে ঘুমিয়েছিল, সেখানে কিভাবে সায়ান এলো? তিশা আশেপাশে চোখ ঘুরাল। সে তো স্বামীরার কক্ষেই আছে। তাহলে নিশ্চয়ই সায়ান স্বামীরাকে সরিয়ে এ কক্ষে স্থান করে নিয়েছে। আসলেই ছেলেটা পাগল। নয়তো এমন কেউ করে? তিশা আলতো হাসল। ফিরে তাকালো সায়ানের মুখ পানে। কি সুন্দর লাগছে ছেলেটার ঘুমন্ত মুখশ্রী। এই এত সুদর্শন পুরুষ তিশা স্বামী ভাবতেই সর্বাঙ্গ জুড়ে কেমন শিহরণ বয়ে যাচ্ছে। তিশা আনমনেই মাথাটা একটু উঁচিয়ে চুমু খেল সায়ানের গালে। ঠিক তখনই ধপ করে চোখ খুলল সায়ান। নিজের পানে তিশাকে আরেকটু চেপে নিয়ে বলল,
এত রাতে আদর করে আমাকে বেসামাল করার চিন্তা ভাবনা করেছ নাকি? এমনিই অসুস্থ তুমি। এই অবস্থায় আমাকে বেসামাল করে বাকিটা সইতে পারবে তো? তিশা চমকানো, গোল গোল চোখে বলল, আপনি না ঘুমেছিলেন? সায়ান ওষ্ঠ বাঁকিয়ে হাসল। একটু ঝুঁকে তিশার কপালে চুমু খেয়ে বলল, তুমি ঘুমাতে আর দিচ্ছ কই? তিশা কিছুটা অপ্রস্তুত হল। চুরি করতে গিয়ে ধরা পড়ার ন্যায় এদিক ওদিক তাকালো সে। আমতা আমতা করে বলল, আপনি এখানে কেন এসেছেন? সায়ান তিশার ঘাড়ে মুখ গুজে দিল। মিহি কণ্ঠে বলল, কি করব বলো? এই 2 দিনেই তুমি আমার অভ্যাসটা ভীষণ খারাপ করে দিয়েছ। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসে না। তিশা কেঁপে উঠল। সায়ানের প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে মেয়েটার ঘাড়ে। তিশার সর্বাঙ্গে যেন শিহরণ জাগল, হৃৎস্পন্দন গাঢ় হল। আমতা আমতা করে মেয়েটা বলল, এই মাঝ রাতে উল্টা পাল্টা কাজ শুরু করেছেন কেন? সায়ান তিশার ঘাড়ে ছোট ছোট চুমু খেল মোহিত কণ্ঠে বলল, মাঝ রাতি তো উল্টা পাল্টা কাজ করার সময়। তাছাড়া দিনে অফিসে থাকায় সুযোগ পাই না তেমন, আমার সময় রাতেই। তিশা চুপ হয়ে গেল। হুট করেই জিজ্ঞেস করল, আচ্ছা আমরা কয়টা বাচ্চা নেব? আমি কাছে গেলেই তো তোমার ঘুম পেয়ে যায়, আর সেখানে বাচ্চা নেওয়া বিলাসিতা। সায়ানের কণ্ঠে স্পষ্ট ঠাট্টা। এই লোক এত রাতে তাকে নিয়ে ঠাট্টা করছে। তিশা কপালে ভাঁজ ফেলল। নিজের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য বলল, কই কখন? সায়ান বিস্তর হাসল। দুষ্টু হেসে বলল, আচ্ছা তাই। তাহলে এসো আমরা এক্ষুনি বাচ্চা নেওয়ার প্রসেসিং শুরু করে দেই। তিশা ভরকাল। নিজের জালে এবার সে নিজেই ফেসে গেছে সে। পরপর ফাঁকা ঢোক গিলল বেচারি। আমতা আমতা করে বলল, আমার ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমাই একটু। সায়ান ওষ্ঠ প্রসারিত করল। তিশার গালে আলতোভাবে দাঁত বসিয়ে বলল, এইটুকুতেই হাওয়া শেষ। তিশা প্রতি উত্তরে বলল না কিছুই। আবার কি বলতে কি বলে ফেলবে, তারপর ফেসে যাবে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। ৩৫ সকালের সময়। চারদিকটা সূর্যের আলোয় ভরে উঠেছে বেশ। সায়ানের আজ ঘুম ভাঙতে ভাঙতে দেরি হয়েছে। ঘুম ভেঙে কোনো রকমে ফ্রেশ হয়ে খেয়ে উঠেছে অফিসের পথে। তবে মাঝপথে গিয়েই বাঁধল বিপত্তি। সেদিনের মতো আজও বাসায় মোবাইল ফেলে গেছে সে। কি আর করার, মাঝপথ থেকেই আবারও ছেলেটা ফিরে এলো বাড়িতে। কিন্তু বাড়ির সম্মুখে আসতেই ছেলেটা দর্শন পেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশা সেদিন সেই ছাদের ছেলেটার সাথে হাত নাড়িয়ে কি যেন বলছে, আবার মাঝে মাঝে হেসে কুটি কুটি হচ্ছে। সায়ানের চোখ মুখ শক্ত হল। কতদিন এই মেয়েকে বলেছে অন্য ছেলেদের সাথে কথা না বলতে, কিন্তু এই মেয়ে তা মানতে নারাজ। তিশাকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখলে সায়ানের হৃদয় কতটা জ্বলে তা কি জানে না তিশা। তাও আবার সেদিনের সেই ছেলেটা। তবুও নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করল সায়ান। না, আজ সে কিছুই বলবে না। কিন্তু তার এই নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে ছেলেটা তিশার পানে একটা উপহারের বাক্স এগিয়ে দিল। তিশাও আবার হাত বাড়িয়ে নিয়ে নিল সে উপহার। সায়ান সহ্য করতে পারল না আর। এগিয়ে গিয়ে সে দাঁড়ালো তিশার পাশে। ক্রোধে দিশেহারা হয়ে খপ করে ধরল মেয়েটার হাতটা। তিশা হকচকিয়ে উঠল। পাশ ফিরে তাকাতেই দেখল সায়ানের ক্রোধিত চেহারাটা। কেঁপে উঠল মেয়েটার অন্তর। এই লোক বাড়িতে আসার এই সময়টাই পেল। তাছাড়া এ তো কিছুক্ষণ আগেই অফিসে গেল। এখনই আবার ফিরে এসেছে কেন? ঢোক গিলল তিশা। তুতলিয়ে বলল, তা আপনি? সায়ান দাঁতে দাঁত চাপল। হিসহিসিয়ে বলল, কেন আমি এসে পড়ায় বুঝি তোর রঙ্গ তামাশায় ভাটা পড়েছে? কথাটা বলেই এক প্রকার টানতে টানতে তিশাকে ভিতরের দিকে নিয়ে গেল সায়ান, ছুঁড়ে ফেলল কক্ষে নিয়ে। এই প্রথম ছেলেটা তিশাকে তুই করে বলেছে। এর আগে যত যাই হোক বা যত রাগী উঠুক না কেন, কখনো তুই করে বলেনি। তিশার হৃদয় ভারী হল। তবুও সে বুঝাতে চাইল সায়ানকে।
নরম কণ্ঠেই বলল, দেখুন আপনি ভুল বুঝছেন। কথাটা শেষ করতে না করতেই তীব্র ক্রোধে জর্জরিত হয়ে মেয়েটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল সায়ান। তিশা চমকালো, ভরকালো, স্তব্ধ হয়ে গেল। সায়ান তার গায়ে হাত তুলল, তাও এত ছোট্ট একটা বিষয় নিয়ে। অভিমান জন্মালো মেয়েটার মনে। তবুও সে অভিমান সে উপেক্ষা করল। সায়ানকে বুঝানোর উদ্দেশ্যে আবার বলল, আপনি আমার পুরো কথাটা তো শুনবেন। কথাটা শেষ করতে পারল না তিশা। তার আগেই সায়ান আরেকটা থাপ্পড় লাগিয়ে দিল মেয়েটার গালে। এবার আর তিশা সহ্য করল না। রুক্ষ কণ্ঠে বলল, আপনি আমার কথা না শুনেই আমাকে আঘাত করে, কিন্তু ঠিক করলেন না। সায়ান উত্তর দিল না কোনো। তিশার পানে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মোবাইল নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তিশাও শক্ত হলো এবার। শেষ পর্যন্ত ওর গায়ে হাত তুলল। তীব্র অভিমানে মুষড়ে গেল মেয়েটা। এভাবে আর নয়। এই অসভ্য বর্বর লোককে এবার একটা শিক্ষা দিতেই হবে। তিশা আলমারির উপর থেকে নিজের বিয়ের সময়ে বাড়ি থেকে দেওয়া লাগেজটাই টেনে নামালো। তাতে নিজের সব জামাকাপড় ভরল এক এক করে। অতঃপর লাগেজ হাতে বেরিয়ে এলো কক্ষের বাইরে। ব্যাগ গুছিয়ে রুমের বাইরে আসতেই দেখা মিলল সুলতানা বেগমের। তিশার হাতে লাগেজ দেখে ভ্রু কুঁচকালো সে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, এভাবে কোথায় যাচ্ছিস মা? তিশা নাক টানল। ধরা গলায় বলল, আমি আর তোমাদের বাড়িতে থাকবো না মা। এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। সুলতানা বেগম আশ্চর্য বনে গেলেন। অবাক কণ্ঠে বললেন, কি কেন? তিশা হুট করেই কেঁদে উঠল। কান্না বিজড়িত কণ্ঠে বলল, তোমার ছেলে আজ আমায় মেরেছে। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরেছে। স্বামীরাও এর মধ্যে এসে উপস্থিত হলো ওই স্থানে। ভাইয়ের হাতে বান্ধবীর মার খাওয়ার ব্যাপারটা হজম করতে পারল না ঠিক। ফুঁসে উঠল সে। ঝাঝালো কণ্ঠে বলল, আরো লাই দাও নিজের ছেলেকে। লাই দিতে দিতে মাথায় তুলেছ। এখন তোমার ছেলে বউ পেটাচ্ছে, তাও আবার সদ্য বিবাহিত নতুন বউকে। সুলতানা বেগমও অবাক হয়েছেন বেশ। ছেলে তার রাগজটা একগুঁয়ে বদমেজাজি, তাই বলে বউকে মারবে? এতটা অধঃপতন হয়েছে সায়ানের। সুলতানা বেগম হাত উঁচিয়ে হাত বুলিয়ে দিলেন তিশার গালে, অতঃপর বললেন, ঈশ্বস গালটা লাল হয়ে গেছে একদম। এভাবে কেউ কাউকে মারে? থামলেন সুলতানা বেগম। আবার বললেন, ঠিকই করেছিস তুই। ওই গর্দভটার সাথে তোর থাকতে হবে না। চলে যা তুই যেখানে যেতে চেয়েছিলি। ওর শিক্ষা হওয়া প্রয়োজন এবার। তিশা সুলতানা বেগমের দিকে তাকিয়ে রইল কিঞ্চিত সময় নিয়ে। অতঃপর হুট করেই ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। হকচকালেন সুলতানা বেগম। ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে আবার? এভাবে কাঁদছিস কেন? তিশা কান্না থামালো একটু। নাক টেনে টেনে বলল, কিন্তু আমি যাবটা কোথায়? আমার বাপের বাড়িও তো নিচতলায়। বাপের বাড়ি যাওয়ারও উপায় নেই। সায়ান বাড়িয়ে ফিরলেই আমাকে ধরে ফেলবে। সুলতানা বেগম সময় নিলেন একটু। অতঃপর বেশ বিচক্ষণ ভঙ্গিতে বললেন, তোকে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। বাড়িটাও কাছাকাছি আছে, যেতে কষ্ট হবে না তেমন। 36। প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরল সায়ান। ঘড়ির কাঁটায় কেবল রাত 8টা। অফিসে প্রচুর কাজের চাপ থাকা সত্ত্বেও এক প্রকার বসের হাত পা ধরে ছুটি নিয়েছে। সকালে তিশার গায়ে হাত তুলে পরবর্তী নিজেরই খারাপ লেগেছে। রাগ ঠান্ডা হওয়ার পর ইচ্ছে করেছে নিজের হাতটা নিজেই ভেঙে ফেলতে। তাছাড়া মেয়েটা প্রতিদিন তাকে অফিসে থাকা অবস্থায় বার কয়েক কল মেসেজ করে খোঁজ খবর নিলেও আজ কোনো খোঁজ খবর নেয়নি। একটা কল বা মেসেজ করেনি। নিশ্চয়ই মেয়েটা তার উপরে অভিমান করেছে ভীষণ। এখন তাকেই অভিমান ভাঙাতে হবে বউয়ের। সায়ান হাত উঁচিয়ে ঘরের কলিং বেল বাজালো। গতকালের ন্যায় আজও দরজা খুললেন সুলতানা বেগম। সায়ান এক পলক তাকালো মায়ের পানে, অতঃপর জুতা খুলে ঢুকে গেল ঘরের ভিতরে।
তিশা হয়তো অভিমানে গাল ফুলিয়ে কক্ষে বসে রয়েছে। সায়ান কোনো দিকে না তাকিয়ে নিজের কক্ষের পানে এগিয়ে গেল। কিন্তু একই তিশা কোথায়? কক্ষের কোথাও তো নেই। তাহলে নিশ্চয়ই সামিরার কক্ষে গিয়েছে। গতকালও তো সেখানেই ছিল। সায়ান নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো। চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো সামিরা কক্ষের সম্মুখে। হাত তুলে দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকল, সামিরা সামিরা। একটু সময় গড়াতেই সামিরা দরজা খুলল। থমথমে কণ্ঠে প্রশ্ন করো, কি হয়েছে এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সায়ান। ইতিউতি না করে বলল, তিশুকে ডেকে দে তো। সামিরা সরু দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। ওষ্ঠ বাঁকিয়ে বলল, তোর বউকে আমি ডেকে দেব কোথা দেখে? আমার রুমে নেই সে। সায়ান ভ্রু কুঁচকাল। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, তাহলে তিশা গেল কোথায়? সামিরা ভাবলেশহীনভাবে জবাব দিল, বাড়ি ছেড়ে চলে গেছে। সায়ান যেন আকাশ থেকে পড়ল। বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি? মাত্র দুটো থাপ্পড়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? তাছাড়া সেও তো শুধু শুধু থাপ্পড় দেয়নি। তিশা বেশ ভালোভাবেই জানে তাকে নিয়ে সায়ানের হিংসাত্মক মনোভাবটা একটু বেশি। আগেও এটা নিয়ে সাবধান করা হয়েছে তাকে। তারপরও কেন সে সায়ানের অবাধ্য হল? অফিস থেকে বউয়ের রাগ ভাঙাতে এলেও বাড়িতে এসে বউ নেই শুনে রাগ উঠল সায়ানের। দাঁতে দাঁত চেপে বলল, কার অনুমতি নিয়ে ও ঘরের বাইরে গেছে? সুলতানা বেগম এসে দাঁড়ালেন সায়ানের পাশে। ভারী কণ্ঠে বললেন, বউ পিটাবি আর তারপরও সে এই বাড়িতে তোর মার খাওয়ার জন্য বসে থাকবে ভেবেছিস? আমি অনুমতি দিয়েছি ওকে এ বাড়ি ছেড়ে যাওয়ার। সায়ান আর কথা বাড়ালো না। ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে পা বাড়ালো নিচ তলার উদ্দেশ্যে। দৌড় তো ওই বাপের বাড়ি পর্যন্ত। এছাড়া আর যাবে কোথায়? একবার শুধু হাতের কাছে পেলেই হলো, তারপর সায়ান হারে হারে ওকে বাড়ি ছাড়ার সাহস টের পাইয়ে দিবে। সায়ান হাত উঁচিয়ে তিশাদের ঘরের কলিং বেল চাপল। মিনিট খানেক পেরুতেই দরজা খুলে দিলেন ঝুমা বেগম। শাশুড়িকে দেখে নিজের চোখ মুখে একটু নম্রভাব ফুটিয়ে তুলল সায়ান। ভিতরের ক্রোধ চেপে রেখেই কোমল কণ্ঠে বলল, তিশাকে একটু ডেকে দিন তো। ঝুমা বেগম অবাক হলেন। অবাক সুরে বললেন, তিশা তিশা কোথায়? আমাদের বাসায় তো আসেনিও। কিছু কি হয়েছে বাবা? সায়ানের হৃদয় কাঁপল। তিশা কোথায় গেল? এই শহরে এই বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা আছে তার? ঝুমা বেগমের কাছে কিছু জিজ্ঞেস করবে, কিন্তু তার কথা শুনে তো মনে হলো তিনি কিছুই জানেন না। তার মেয়ে যে অভিমান করে বাড়ি ছেড়েছে এটাই তার অজানা। সায়ানের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েটা অভিমান করে কোথায় গেল? এই রাতের আধারে কোথায় খুঁজবে সে তিশাকে? তবে কি মেয়েটা হারিয়ে যাবে সায়ানের থেকে? কলিজাটা ধক করে উঠল ছেলেটার। না না, তিশা হারিয়ে যেতে পারে না। কোথাও যেতে পারে না তিশা। সায়ান দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি নিয়ে তিশাকে খুঁজতে শুরু করল শহর জুড়ে। ৩৭ মধ্যরাত। চারদিকটা ইতমধ্যে ঘন আধারে ঢেকে গেছে। আজ যেন প্রতিদিনের তুলনায় চারদিকটা একটু বেশি নীরব মনে হচ্ছে। সায়ান এই মধ্যরাত পর্যন্ত খুঁজেও তিশাকে কোথাও পায়নি। মেয়েটা এই শহরেই আছে তো? নাকি তার উপর অভিমান করে তার নিজের শহরে চলে গেছে? সায়ান হতাশ হয়ে গিয়ে বসল তিশাদের ফ্ল্যাটের সম্মুখে সিঁড়ির উপর। এখন ঘরে যেতে ইচ্ছে করছে না। যে ঘরে তিশা নেই সে ঘরে গিয়ে সায়ান শান্তি পাবে না কিছুতেই। সায়ান চোখ বন্ধ করে নিল। পিঠ হেলে শুয়ে পড়ল সিঁড়ির উপরেই। ঠিক তখন তার কর্ণে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। সায়ান চোখ মেলে তাকালো সম্মুখে। রিশা ডাকছে তাকে। সায়ান সোজা হয়ে বসল। কিছুটা বিষাদ মিশ্রিত কণ্ঠে বলল, কিছু বলবে রিশা? রিশা একটু সময় নিল। আমতা আমতা করে বলল, আমি জানি তিশা আপু কোথায় গেছে। সায়ানের চোখ দুটো চকচক করে উঠল।
এতক্ষণে আশার আলো খুঁজে পেল সে। রিশা যেহেতু জানে, তার মানে সবাই জানত তিশা কোথায়। শুধুমাত্র তার কাছ থেকে লুকিয়েছে। সকলে জোট বেঁধে তার সাথে এত বড় একটা বেইমানি করল। সে যাই হোক, এসব নিয়ে পরে ভাবলেও চলবে, আগে জানতে হবে তিশা কোথায়। সায়ান বসা থেকে উঠে দাঁড়াল, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কোথায় তিশা? রিশা এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে জবাব দিল, কাছে পিঠে। আপনার কোন খালা থাকে? আপনার মা তিশা আপুকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কাছে পিঠে খালা সায়ানের স্মরণে এলো, এই তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরেই তার মায়ের ছোট বোন অর্থাৎ আমেনা খালা থাকে। এর মানে তিশাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তাকে কুকুরের মতো ঘুরানো হয়েছে পুরো শহরে। সায়ানের চোখ দুটো লাল হয়ে উঠল। রিশাকে রেখেই গাড়ি নিয়ে আবার সে বেরিয়ে পড়ল। কিছুটা সময় অতিবাহিত হতেই সায়ান গিয়ে পৌঁছালো তার খালার বাড়ির সম্মুখে। একতলা বাড়িটা নীরব নিস্তব্ধ আয় ঢাকা, শুধু সম্মুখে একটা কৃত্রিম আলো ঝালানো। সেই নিস্তব্ধতার বুক চিরে সায়ান কলিং বেল বাজালো, কিন্তু মিনিট কয়েক অতিবাহিত হতেও দরজা খুলল না কেউ। হয়তো ঘুমের দরুন শুনতে পায়নি। সায়ান অধৈর্য হল, তার ঘুম হারাম করে সবাই, এখন কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে? দাঁতে দাঁত চাপল সায়ান। লাগাতার কলিং বেল বাজানোর শুরু করল সে। কিছুক্ষণের মাথায় দরজাটা খুলে গেল। দরজার সম্মুখে দৃশ্যমান হলেন আমিনা বেগম। তবে তাকে দেখে একটু ভদ্রতাও প্রকাশ করল না সায়ান, কুশলাদিও বিনিময় করল না। বেয়াদবের ন্যায় তার পাশ কাটিয়ে ঢুকে গেল ঘরের ভিতরে। গলা ফাটিয়ে ডাকল, তিশা তিশা। সায়ানের কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই বিছানায় লাফিয়ে উঠে বসল তিশা। সেও ঘুমায়নি এখনো। সায়ানকে ছাড়া ঘুম আসছিল না কিছুতেই। বারবার মনে হচ্ছিল তখন ক্রোধের বশে বাড়ি ছাড়াটা ভুল হয়েছে। আবার রাত হয়ে যাওয়ায় একা একা বাড়িও ফিরতে পারছিল না। প্রথমবার কলিং বেলের আওয়াজ শুনেই তিশা অনেকটা আন্দাজ করেছিল সায়ান এসেছে, পরে আবার ভেবেছে যদি সায়ান না হয়। এমনিই যা রাগ তার, সেই রাগের জেরে যদি তাকে নিতে না আসে। তাই আর বিছানা ছেড়ে উঠে যায়নি। তবে এবার সায়ানের কণ্ঠ শুনে উৎফুল্ল হল তিশা। হন্তদন্ত হয়ে ছুটে এলো বসার কক্ষে। সায়ান একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। অতঃপর আমিনা বেগমের সম্মুখেই হুট করে কোলে তুলে নিল তিশাকে। হকচকিয়ে উঠল মেয়েটা। আমিনা বেগমের সম্মুখে ভারী অপ্রস্তুত হল। এভাবে খালার সম্মুখে যদি কোলে তুলে নেয়। লাজে মুষরে গেল তিশার হৃদয়। ব্যস্ত হয়ে বলল, কি করছেন কি? নিচে নামান আমাকে। সায়ান পাত্তা দিল না তিশার কথায়, বরং মেয়েটাকে কোলে নিয়ে সে বাড়ির বাইরের পানে পা দাঁড়াল। যেতে যেতে খালাকে বলল, দরজাটা আটকে দাও খালা। সায়ান তিশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মেয়েটাকে গাড়ির সম্মুখের সিটে বসিয়ে দিয়ে সেও বসে পড়ল ড্রাইভিং সিটে। তিশা আর চোখে তাকালো সায়ানের পানে। ছেলেটার চোখ মুখ কেমন শক্ত মনে হচ্ছে, চোখ দুটোও লাল হয়ে আছে। নিশ্চয়ই তিশার উপরে রেগে আছে ভীষণ। মেয়েটার হৃদয় ভীত হল। ঢোক গিলে বলল, আমি বাড়ি যাব না। সায়ান তৎক্ষণাৎ ফিরে তাকালো তিশার পানে। হাত বাড়িয়ে গাল চেপে ধরল মেয়েটার। হিসহিসিয়ে বলল, কি বললি তুই? সাহস থাকলে আর একবার এই কথা বল তুই। তারপর প্রথমে তোকে খুন করব, তারপর নিজেকে নিজে শেষ করব। তিশা আর কিছু বলার সাহস পেল না। এমনি যে পরিমাণ রেগে আছে তাতে তাকে না এখনই গলা টিপে দেয়। সায়ান গাড়ি স্টার্ট দিল, দ্রুত গতিতে চালনা শুরু করল সম্মুখ পানে। তিশার হৃদয় আরো ভীত হল। যেভাবে সায়ান গাড়ি চালাচ্ছে কোনো দুর্ঘটনা না ঘটে যায় কে জানে। রাস্তাও অল্প, তার উপর সায়ান গাড়িও চালিয়েছে খুব দ্রুত। অল্প সময়েই বাড়িতে এসে পৌঁছালো সায়ান আর তিশা। বাড়ির সম্মুখে গাড়ি থামিয়েই আবারও তিশাকে কোলে তুলে নিল সায়ান। এরপর ধূপধাপ পা ফেলে ঢুকে গেল বাড়ির ভিতরে, তারপর নিজেদের ফ্ল্যাটে।
ঘরের কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন সুলতানা বেগম। সায়ান খুব একটা পাত্তা দিল না সেদিকে। মাকে উপেক্ষা করেই সে তিশাকে কোলে নিয়ে ঢুকল ভিতরে। তবে সুলতানা বেগমকে দেখে কিছুটা আশা খুঁজে পেল তিশা। এই লোককে একমাত্র তার মাই শায়েস্তা করতে পারবে। তিশা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সুলতানা বেগমের পানে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে বাঁচাও মা, তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। সুলতানা বেগমও ছুটলেন ছেলের পিছু পিছু। ব্যস্ত হয়ে বললেন, ওকে ছেড়ে দে বাবু, পাগলামি করিস না, মেয়েটা ভয় পাচ্ছে তোকে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। রুক্ষ কণ্ঠে বলল, এই কথা তোমার ওকে নিজের বোনের বাসায় পাঠানোর সময় ভাবা উচিত ছিল। তখন যখন ভাবনি এখনো ভাবার দরকার নেই। কথাটা বলেই তিশাকে নিয়ে কক্ষের পানে পা বাড়ালো সায়ান। কক্ষে ঢুকেই তিশাকে নিচে দাঁড় করিয়ে দিল। অতঃপর দরজাটা ঠাস করে বন্ধ করে এগুতে শুরু করলো তিশার পানে। সায়ান এক পা করে তিশার পানে এগুচ্ছে আর মেয়েটা ভয় এক পা করে পিছনে যাচ্ছে। পিছাতে পিছাতে এক পর্যায়ে খাটের কাছে গিয়ে পৌঁছালো তিশা। খাটের সাথে পা বেঁধে ধবাস করে বিছানায় চিত হয়ে পড়ল মেয়েটা। সায়ানও তৎক্ষণাৎ উপুর হয়ে শুয়ে পড়ল মেয়েটার উপরে। শক্ত করে চেপে ধরল বিছানায়। দাঁতে দাঁত চেপে বলল, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার অনুমতি ছাড়া তুমি বাইরে পা রেখেছ কেন? দাঁতে দাঁত চেপে বলল, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার অনুমতি ছাড়া তুমি বাইরে পা রেখেছ কেন? তিশা চোখ তুলে তাকালো সায়ানের পানে। অভিমানী কণ্ঠে বলল, এখন তো খুব মুখ থেকে তুমি তুমি বের হচ্ছে। আর সকালে থাপ্পড় তো মেরেছিলে নই, সাথে তুই তুই করে বলছিলেন। সায়ান একটু নরম হল। নমনীয় কণ্ঠে বলল, ওটা তো রাগের বশে বলেছি। তুমি তো জানো তুমি অন্য ছেলেদের সাথে কথা বললে আমার সহ্য হয় না। হেসে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। তিশা গাল ফুলালো, মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, ওই ছেলেটা আপনার বোন সামিরার প্রেমিক ছিল। আপনার বোন কিনা তারও তো রাগ নাকের ডগায়। প্রেমিকের সাথে রাগ করেছিল, তারই মান ভাঙাতে তার প্রেমিক আবার আমাকে দ্বারস্থ হয়েছিল। একটা উপহার দিয়েছিল সামিরাকে দিতে। সায়ান আশ্চর্য হল, ওই ছেলেটা সামিরার প্রেমিক ছিল, আর ওই উপহারটাও সামিরার জন্য ছিল। অথচ সে কি না কি ভেবে বসেছিল, তিশাকে থাপ্পড়ও মেরেছে। এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে তার। এত রাগ কেন তার? হুট করে কোনো কিছু বাছো বিচার না করে রেগে কেন যায়? সায়ানের মুখশ্রী গম্ভীর হল। থমথমে কণ্ঠে বলল, এই কথা তুমি আমাকে আগে কে বলনি? অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেনি, উল্টো ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিয়েছিলেন। সায়ানের হৃদয়ে অপরাধবোধ জন্মাল। মেয়েটাকে বিনা দোষেই আজ সে শাস্তি দিল। নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা। সায়ান হাত বাড়িয়ে তিশার গালে হাত দিল। আলতোভাবে বুলাতে বুলাতে বলল, আমি মেরেছি, আমি আদর দিয়ে আবার ব্যথা কমিয়ে দেবে যান। তিশা গাল থেকে সায়ানের হাতটা সরিয়ে দিল। অভিমানী কণ্ঠে বলল, একদম আমাকে ছোবেন না আমাকে। আর আজ থেকে আমি আপনার সাথে এক রুমেও থাকব না। সামিরার রুমে যাব আমি, ছাড়ুন। সায়ান ছাড়ল না তিশাকে, বরং আরো শক্তভাবে নিজের সাথে জড়িয়ে নিল। ওষ্ঠ বাঁকিয়ে বলল, বললেই হলো নাকি? এই রুম থেকে একবার বেরিয়ে দেখো, একদম ঠ্যাং ভেঙে দেব। তিশা দুই হাতে ঠেলে নিজের উপর থেকে সরিয়ে দিতে চাইল সায়ানকে। থমথমে কণ্ঠে বলল, আমার উপর থেকে সরুন আগে, তারপর কথা বলুন। সায়ান হাসল, একটু ঝুঁকে চুমু খেল তিশার গালে, অতঃপর বলল, এখন সরা যাবে না, আগে আমার মিষ্টি বউটা রাগ তো ভাঙাই। তিশা হাসফাস করল, আমতা আমতা করে বলল, আমি দম নিতে পারছি না, আপনার জাভার। সায়ান উঠে বসল তিশার পেটের উপরে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তাহলে তোমার দম নেওয়ার ব্যবস্থা করছি যান।
সায়ানের দৃষ্টি অদ্ভুত, ঘোলাটে কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তিশার আর বুঝতে বাকি রইল না কি চাইছে ছেলেটা। ঢোক গিলল মেয়েটা, তুতলিয়ে বলল, দেখুন। সায়ানের ফর্সা দেহ ততক্ষণে উন্মুক্ত। তিশা থেমে গেল। অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল তার দেহখানা। গলা শুকিয়ে আসছে ভীষণভাবে। সায়ান হাসল তিশার ভীত মুখশ্রীর পানে তাকিয়ে। মেয়েটার এক হাত টেনে রাখল তার উন্মুক্ত বুকের উপরে। তিশা চোখ খিচে বন্ধ করে নিল। আমতা আমতা করে বলল, আমি কিন্তু এখন চিৎকার করব। সায়ান তিশার এমন বোকা বোকা কথা শুনে যেন মজা পেল আরো। রসিয়ে রসিয়ে বলল, চিৎকার করে কি বলবে? যে আমার স্বামী আমাকে একা ঘরে পেয়ে ধর্ষণ করার চেষ্টা করছে। তিশা চুপসে গেল। আর কিছু বলার মতো খুঁজে পেল না সে। সত্যিই তো কি বলবে সে? এমনিও সায়ানের সাথে বিয়ে হয়েছে তার। ছেলেটার সম্পূর্ণ অধিকার রয়েছে তাকে নিজের করে পাওয়া। আর তিশা নিজেও তো সায়ানকে নিজের করে পেতে চায়। নিজের প্রতিটি অঙ্গে মেখে নিতে চায় সায়ানের স্পর্শ। তিশা চুপ রইল। সায়ান মুখ গুজল তিশার গলায়। ছোট ছোট চুমুতে নাজেহাল করে তুলতে শুরু করল মেয়েটাকে। তিশা হাত বাড়িয়ে দুই হাতে আগলে নিল সায়ানকে। মৃদু কণ্ঠে বলল, কি করছেন? সায়ান তিশার ঘাড়ে মুখ গুজে রেখেই জবাব দিল, উমম বউকে আদর করছি। তিশা ফুটবল হাতে নিজের থেকে সরিয়ে দিতে চাইল সায়ানকে। চোখ দয় বন্ধ করে বলল, ছাড়ুন বলছি। সায়ানের স্পর্শ গাঢ় হল। গভীর থেকে গভীরতর স্পর্শে ওষ্ঠাগত করে তুলল তিশাকে। নেশালো কণ্ঠে বলল, আজ ছাড়ার জন্য ধরিনি, নিজের করার জন্য ধরেছি। ৩৮। ভোরের আলো ফুটেছে। চারিদিকটা উজ্জ্বল সূর্যের আলোয় ছেয়ে গেছে। জানালার ফাঁকা গলিয়ে কিঞ্চিত আলো তিশার চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল মেয়েটার। পিটপিট করে চোখ খুলতেই চোখের সম্মুখে ভেসে উঠল সায়ানের ঘুমন্ত মুখশ্রী। কেমন আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। গতকাল রাতের কথা স্মরণে আসতেই লাজে রাঙা হলো মেয়েটার চোখ মুখ। গতকাল রাতে প্রথমবারের মতো সায়ানের উন্মাদনা পাগলামির সাথে পরিচিত হয়েছে সে। তিশা নিজের হাত উঁচিয়ে আলতোভাবে হাত বুলালো সায়ানের চোখ মুখে। অতঃপর স্বামীর কপালে একখানা চুমু খেয়ে উঠে গেল বিছানা ছেড়ে। কিছুটা সময় নিয়ে ওয়াশরুম থেকে একদম গোসল ছেড়ে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চুল মুছতে মুছতে হঠাৎ খেয়াল করল গলার পানে। মৃদু স্বরে চিৎকার করে উঠল সাথে সাথে। সায়ানের কর্ণে পৌঁছালো সে চিৎকার। ধরফরিয়ে উঠে বসল সে। ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? ওভাবে চিৎকার করছো কেন? তিশা হাতের তর্জনী আঙুলটা নিজের গলার পানে তাক করল। কটমট করে বলল, এগুলো কি করেছেন? সায়ান সরু দৃষ্টিতে তাকালো তিশার পানে। দায়সারাভাবে বলল, ওগুলোকে লাভ বাইট বলে। আমার ভালোবাসার দাগ। আর এমন দাগ এখন থেকে প্রতিদিন তোমার শরীরে পড়বে, যাতে পরের বার বাড়ি ছাড়ার আমাকে স্মরণে আসে। তিশা ড্রেসিং টেবিলের আয়নার পানে ফিরে তাকালো। কাদো কাদো হয়ে বলল, এমন কেন করেছেন আপনি? কেউ দেখলে কি জবাব দেব আমি? সায়ান বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। নিজের জামাকাপড় নিয়ে ওয়াশরুমের পানে যেতে যেতে বলল, বলবে আমার স্বামীর ভালোবাসার চিহ্ন এগুলো। ৩৯। সময় গড়ালো কিছুটা। তিশা সায়ান খাবার টেবিলে এসে পৌঁছালো মাত্রই। শরীর ভর্তি দাগ নিয়ে তো বাইরে আসতেই লজ্জা করছিল মেয়েটার। কিন্তু তাই বলে তো আর সারাদিন ঘরে বসে থাকা যায় না। শেষমেশ বেশ বর্ষর একটা ঘোমটা টেনেই কক্ষের বাইরে বেরিয়ে এলেছে তিশা। খাবার টেবিলে মেয়েটা বসতেই তার পানে এগিয়ে গেলেন সুলতানা বেগম। কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, আমার ছেলে কি কাল রাতে তোকে আবার মেরেছে? তিশা মাথা নুইয়ে ফেলল। মিনমিনে কণ্ঠে বলল, না মা। তিশার উত্তর শুনে কিছুটা স্বস্তি পেলেন সুলতানা বেগম। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, কি করবি বল মা,
ছেলেটা একটু রাগী। রাগ উঠলে কি করতে কি করে ফেলে নিজেই জানে না। তিশা প্রতি উত্তরে বলল না কিছুই, শুধুমাত্র মাথা দুলালো। সুলতানা বেগম হঠাৎ লক্ষ্য করলেন তিশার মাথায় লম্বা একটা ঘোমটা টানা। কপালে ভাঁজ ফেললেন তিনি। সন্দিহান কণ্ঠে বললেন, একই ঘরের মধ্যে তুই এত বড় একটা ঘোমটা দিয়ে রেখেছিস কেন? তিশা মাথার ঘোমটা আর একটু টেনে টুনে নিজেকে ঢেকে নিল। আমতা আমতা করে বলল, এমনি দিয়েছি আর কি। সুলতানা বেগম একটু ছেলের বউকে ভালোবাসা দেখাতে গেলেন। হাত বাড়িয়ে মেয়েটার ঘোমটা টেনে খুলে দিতে দিতে বললেন, ঘরের মধ্যে তোর এত বড় ঘোমটা দিয়ে থাকতে হবে না, আমরাই তো। তিশা খুলতে চাইল না ঘোমটা। সুলতানা বেগম তবুও জোর করে খুলে দিলেন তিশার ঘোমটাটা। চোখের সম্মুখে সাথে সাথে ভেসে উঠল মেয়েটার গলার ঘাড়ের লাল দাগ। সুলতানা বেগম চমকালেন, সাথে বিব্রত হলেন। এ দাগগুলো দেখে তার উৎস ধরতে সময় লাগল না বেশি। এমন বয়স তো সেও পার করে এসেছেন। ভিতরে ভিতরে লজ্জায় মুষড়ে পড়লেন সুলতানা বেগম। কোন কুক্ষণে যে সে ছেলের বউকে এত ভালোবাসা দেখাতে গিয়েছিল কে জানে। সুলতানা বেগম আর দাঁড়ালেন না ওই স্থানে। কক্ষের বাইরে পা বাড়াতে বাড়াতে বললেন, তরকারির বাটিটা সম্ভবত রান্নাঘরে রেখে এসেছি, নিয়ে আসি যাই। সুলতানা বেগম বেরিয়ে যেতেই তিশা সায়ানের পানে তাকালো অগ্নিদৃষ্টিতে। ছেলেটা বোকা বোকা হাসল। একটু আগের ঘটনায় সেও বিব্রত বেশ। কক্ষে বসে বড় বড় কথা বললেও তার মা যে এভাবে ঘোমটা তুলে তাকে এমন পরিস্থিতিতে ফেলবে বুঝতে পারেনি বেচারা। তিশা আর খেলনা। ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে চলে গেল নিজ কক্ষে। সায়ানও এলো তার পিছু পিছু। তবে তিশার ক্রোধে খুব একটা পাত্তা দিল না। নতুন নতুন বিয়ে হলে এমন একটু আধটু হয়। ছেলেটা তিশাকে নিয়ে গিয়ে বসল বিছানার উপরে। শান্ত কণ্ঠে বলল, তোমার হাতটা দাও তো। তিশা হাত দিল না। ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন? সায়ান কপালে ভাঁজ ফেলল। কিছুটা অধৈর্য হয়েই বলল, আহা দাও না। তিশা নিজের হাতটা বাড়িয়ে দিল সায়ানের পানে। ছেলেটা বিছানার পাশের টেবিল থেকে একটা নেইল কাটার তুলে ধীরে সুস্থে কাটতে শুরু করল মেয়েটার হাতের নখ। হকচকিয়ে উঠল তিশা। ব্যস্ত হয়ে বলল, একই কি করছেন কি? সায়ান সাথে সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। হাতে বোন মানুষের মতো এক একটা নখ রেখেছ। গাতকাল রাতে খামচাতে খামচাতে আমার পিঠের কি অবস্থা করেছ দেখেছ একবারও? তিশা চুপসে গেল। সায়ানের মুখের উপরে কিছু বলার সাহস পেল না আর। শুধু মিনমিনে কণ্ঠে বলল, আমার এত স্বাদের নখ। সায়ান শুনল তিশার কথা। পরপর সে জবাব দিল, তুমিও আমার বড় স্বাদের বউ। আর এই স্বাদের বউয়ের দ্বারা রোজ রোজ পিঠে খামচি খেতে রাজি নই আমি। 40। সকাল গড়িয়ে প্রায় দুপুরের পথে। সায়ান আজ বাসাতেই আছে। গতকাল স্যারের হাত পা ধরে আগে আগে তো বাসায় এসেছিলই, সাথে একদিনের ছুটিও এনেছে। তিশা সেই যে সকালে নখ কাটার পর কক্ষ থেকে বেরিয়েছে আর আসেনি। মাঝে মাঝে সায়ান গিয়ে উকি ঝুঁকি মেরে দেখে এসেছে মেয়েটা তার মায়ের সাথেই এগিয়ে গুছিয়ে রান্নাঘরে কাজ করছে। কোথায় বউয়ের সাথে একটু সময় কাটাবে বলে এত বলে কয় ছুটি নিল সায়ান, আর সেই বউয়ে মুখো হচ্ছে না। সায়ান আরও কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করল নিজের কক্ষে। অতঃপর গলা উঁচিয়ে ডাকল, তিশু তিশু। সায়ানের এমন হাঁকডাক শুনে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তিশা। কক্ষে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে? এভাবে ডাকছেন কেন? সায়ান তাকালো তিশার পানে। এগিয়ে এসে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে ভীষণ। তিশা কপাল কুঁচকানো। একটু সময় নিয়ে উত্তর দিল, মিষ্টি তো বাসায় নেই, দোকান থেকে আনতে হবে। আপনি গিয়েই নিয়ে আসুন। সায়ান ভ্রু বাঁকানো। থমথমে কণ্ঠে বলল, কাছে এসো। হুট করে সায়ানের এমন কণ্ঠস্বরে ভরকে গেল তিশা।
একটু আগেই তো নরম কণ্ঠে কথা বলছিল, তাহলে এখন হঠাৎ এমন থমথমে কণ্ঠে কথা কেন বলছে? তিশা একটু এগিয়ে দাঁড়ালো সায়ানের গা ঘেঁষে। ভ্রু কুঁচকে বলল, এসেছি। কিছু বলবেন? সায়ান নিজের শক্তপোক্ত পুরুষালী হাতটা বাড়িয়ে কোমর চেপে ধরল, তিশা টেনে মিশিয়ে নিল নিজের সাথে। হুট করেই নিজের শুষ্ক ওষ্ঠজোড়া মিলিয়ে দিল তিশার নরম ওষ্ঠের ভাঁজে। হকচকিয়ে উঠল তিশা। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। নিজের হাত দ্বারা সরিয়ে দিতে চাইল সায়ানকে, কিন্তু পারল না। ছেলেটা সরল না, বরং আরো গাঢ় করল তার বন্ধন। কিঞ্চিত সময় নিয়ে মনের স্বাদ মিটিয়ে স্ত্রীর ওষ্ঠের মধু সুধা পান করে ছেলে ছিল। ঘোর লাগা কণ্ঠে বলল, আমি এই মিষ্টির কথা বলছিলাম। থামল সায়ান। বৃদ্ধাঙ্গুলি দ্বারা নিজের ওষ্ঠ মুছতে মুছতে বলল, দোকানের মিষ্টির চেয়ে তোমার ওষ্ঠের স্বাদ বেশি মিষ্টি জান। তিশা লজ্জা পেল ভীষণ। কর্ণ গলিয়ে উষ্ণ ধোয়ার আবির্ভাব ঘটল তার। কি সব নির্লজ্জ মার্কা কথা বলছে লোকটা। তিশা আর ওখানে দাঁড়াতে চাইল না। দৌড় বেরিয়ে যেতে চাইল কক্ষ থেকে, কিন্তু পিছন ঘুরে পা বাড়াতেই তার হাত টেনে ধরল সায়ান। টেনে নিয়ে প্রথমে নিজে বসল বিছানায়, অতঃপর মেয়েটাকে বসালো তার কোলের উপরে। হাঁসফাঁস করে উঠল তিশা। উঠে যেতে চাইল সায়ানের কোল থেকে, কিন্তু উঠতে পারল না। সায়ান তার কোমর চেপে ধরে মুখ গুজল ঘাড়ে। ঘোর লাগা কণ্ঠে বলল, নড়াচড়া না করে চুপচাপ বসে থাকো। শান্তি দাও আমাকে। তিশা আর উঠল না। চুপচাপ বসে রইল সায়ানের কোলেই, তার সাথে মিশে। 41। রাত্রি খুব বেশি নয়, কেবল 10টা। তিশা কক্ষে আসেনি এখনো। শ্বশুর শাশুড়ি ননদ বাড়িতে উপস্থিত থাকাকালীন একটু পর পর স্বামীর সাথে কক্ষে গিয়ে বসে থাকাটা কেমন দেখায়। সবাই হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে হয়তো অনেক কিছু ভাবতে পারে। তিশার কেমন লজ্জা লজ্জা লাগছে। তার উপর নতুন নতুন বিয়ে করেছে, তাই একটু চিন্তা ভাবনা বেশি। সায়ান কয়েকবার দরজার পানে তাকালো, অতঃপর ঠাস করে শুয়ে পড়ো বিছানায়। অভিমানেরা ঘিরে ধরল তাকে। যার জন্য অফিসের কাজ ফেলে সে বাসায় বসে রয়েছে, সেই মেয়েই তাকে পাত্তা দিচ্ছে না, আশেপাশে আসছে না। 9টার দিকে রাতের খাবার খেয়ে কক্ষে এসে তিশার আসার প্রহর গুনছে, অথচ তার দেখা নেই। তাহলে সায়ান ছুটি কেন নিল? সায়ানের ভাবনা চিন্তার মধ্যেই তিশা এলো কক্ষে। ভালোভাবে দ্বার আটকে এগিয়ে গেল বিছানার পানে। সায়ান মুখ ঘুরিয়ে নিল। থমথমে কণ্ঠে বলল, রুমে আসার কি দরকার ছিল? আজ রাতটা শাশুড়ি ননদের সাথে কাটিয়ে এলে ভালো হতো না? তিশা ভ্রু কুঁচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সায়ানের পানে। অতঃপর পিছন ঘুরে দরজার পানে পা বাড়াতে বাড়াতে বলল, আচ্ছা তাহলে আবার যাচ্ছি। এমনি স্বামীরা বলেছিল আজ ওর সাথে থাকতে। সাথে সাথে বিছানায় লাফিয়ে উঠে বসল সায়ান। হন্তদন্ত হয়ে গিয়ে টেনে ধরল তিশার হাত। ব্যস্ত ভঙ্গিতে বলল, কোথায় যাচ্ছ তুমি? তিশা ঠোঁট উল্টালো। অবুঝের ন্যায় বলল, বারে মাত্রই তো আপনি চলে যেতে বললে। এই প্রথম সায়ান নিজেকে অসহায় অনুভব করল। বউয়ের সাথে রাগ দেখালো, বউ বাড়ি ছাড়ালো, একটু অভিমান দেখালো বউ, তাই ছুটল অন্য রুমে। এ কেমন কথা? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সায়ান। তিশার পানে তাকিয়ে বলল, আমি বললেই তোমাকে চলে যেতে হবে নাকি? তিশা জিহ্বা স্বামী দ্বারা ওষ্ঠ ভেজাল। নরম কণ্ঠে বলল, স্বামীর কথা কখনো একজন আদর্শ স্ত্রী অমান্য করতে পারে বলুন? সায়ান গাল ফুলালো। থমথমে কণ্ঠে বলল, ওটা তো আমি তো অভিমানে বলেছিলাম। এত দেরি করে রুমে এসেছ তাই। আমার দোষ কি? আপনার বোন আমাকে ছাড়ছিলই না। তার প্রেমিকের সাথে আবার ঝগড়া লেগেছে তার। সায়ান দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিল তিশাকে। কোমল কণ্ঠে বলল, তাই বলে তুমি আমাকে পাত্তাই দিবে না? তিশা নিজের পা দুটো উঁচু করল। চুমু খেল সায়ানের গালে। মোহিত কণ্ঠে বলল, সারাদিনের পাত্তা এই দিয়ে দিলাম, ঠিক আছে? সায়ান চমকাল।
চোখ বড় বড় করে বলল, তুমি আমাকে চুমু খেলে। তিশা সায়ানের থেকে একটু দূরে সরে গেল। মুখ বাঁকিয়ে বলল, না, আমার ভূতে খেয়েছে। সায়ান ওষ্ঠ প্রসারিত করল। হুট করেই কোলে তুলে নিল তিশাকে। মেয়েটা প্রথমে চমকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। গলা জড়িয়ে ধরল সায়ানের। সায়ান মেয়েটাকে শুইয়ে দিল বিছানায়। অতঃপর মুখ গুজল মেয়েটার গলায়। 42। সময় বদলেছে। সাথে সাথে বদলে গিয়েছে পরিবেশ, সম্পর্কের গতিশীলতা। এরই মধ্যে কেটে গেছে প্রায় বছর খানেক। ইদানিং তিশার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। কিছু খেতে পারে না, খেলেই কেমন বমি বমি পায়। সায়ান অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও তিশা গ্যাস্ট্রিক বলে এড়িয়ে গিয়েছে। কিন্তু সমস্যাটা এখন যেন একটু একটু বড় আকারই ধারণ করল। হঠাৎ করেই আজ রান্নাঘরে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেল সে। ভাগ্যিস ওই সময়ে রান্নাঘরে সুলতানা বেগমও ছিলেন মেয়েটার সাথে। চেঁচিয়ে উঠলেন তিনি। স্বামীরা এবং তিশার মা বোনের সহায়তায় দ্রুত তিশাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। তারা ভয় পেয়ে হাসপাতালে ছুটলেও সেখানে গিয়ে খুশির সংবাদ নিয়ে ফিরলেন। তিশা মা হতে চলেছে। চারদিকে খুশির ফোয়ারা ছুটল। সায়ানকেও ইতমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তার বাবা হওয়ার কথা। সংবাদটা শুনতাই আনন্দে আত্মহারা হলো ছেলেটা। অফিস ছেড়ে ছুট লাগালো বাড়ি পানে। 43। সূর্যের তেজ আজ প্রখর। চারিদিকটা উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে। গরমও পড়েছে বেশ। এই অত্যন্ত গরমের মধ্যেই কক্ষের বিছানার উপরে গাল ফুলিয়ে বসে রয়েছে এক 5 বছরের বালক। আর তার সম্মুখে হাঁটু গেড়ে বসে রয়েছে সায়ান। ছেলের রাগ ভাঙাতে তৎপর সে। তার ছেলে একদম তার মতোই হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে যার ক্রোধ। মাঝে মাঝে সায়ানের নিজের উপর নিজেরই রাগ লাগে। কি হতো নিজের রাগটা একটু কমালে? তখন যদি নিজের রাগ কমাতো তাহলে হয়তো ছেলেটা একটু নরম হতো। তপ্ত নিঃশ্বাস ফেলল সায়ান। ছেলে সাফিয়ানের পানে তাকিয়ে বলল, এত রাগ করে না বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি। সাফিয়ান মুখ ঘুরিয়ে নিল। দৃঢ়তার সাথে বলল, মা না খাইয়ে দিলে খাবো না আমি। মা একটু ব্যস্ত আছে তো, আমি খাইয়ে দেই। সাফিয়ান সাথে সাথে নাকচ করে দিল বাবার প্রস্তাবকে। থমথমে কণ্ঠে বলল, না, মা না খাইয়ে দিলে আমি খাবো না। তখনই হাতে খাবারের প্লেট নিয়ে কক্ষে প্রবেশ করল তিশা। পা বাড়িয়ে বিছানার পানে যেতে যেতে বলল, তা খাবি কেন? অন্য কারো হাতে খেয়ে নিলে আমি যদি একটু শান্তি পেয়ে যাই। বাপের মতো আমার শান্তি তো তোর সহ্য হয় না। তিশা খাইয়ে দিতে শুরু করল সাফিয়ানকে। সায়ান উঠে দাঁড়াল। কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা দুষ্টুমির কণ্ঠে বলল, শুধু ছেলেকে খাইয়ে দিলে হবে, আমাকেও একটু খাইয়ে দাও। সাফিয়ান শুনে নিল সায়ানের মৃদু স্বরে বলা কথাগুলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে বাবার পানে। চোখ ছোট ছোট করে বলল, তুমি কি আমার অধিকারে ভাগ বসানোর চেষ্টা করছো বাবা?